আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে টিকে থাকা চ্যালেঞ্জিং, মন্তব্য ওবায়দুল কাদেরের। সামাল দিতে কাজ করছে সরকার। রাজনৈতিক প্রভাবে কলুষিত ব্যাংকিং খাত, দাবি সিপিডির। সমন্বিত উদ্যোগ না নিলে আরও খারাপ হওয়ার আশঙ্কা। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ দক্ষিণ সিটি অন্যের উপর দায় চাপাচ্ছে, অভিযোগ সাবেক মেয়র সাইদ খোকনের। দোষারোপে রাজনীতি না করে একসাথে কাজ করার আহ্বান। এবং একাধিক ধর্ষণ সহ অপ্রীতিকর ভিডিও ধারণের অভিযোগে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, 2 সহযোগী সহ গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে টিকে থাকা চ্যালেঞ্জিং হলেও সরকার সামাল দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজার পরিস্থিতি মানুষের সহনীয় পর্যায়ে রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার। দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না বলেও এ সময় হুঁশিয়ার করেন ওবায়দুল কাদের। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। একদিকে ডলারের দাম বৃদ্ধি, আরেকদিকে রিজার্ভ কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে দেশের আমদানি ও রপ্তানিতে। মূল্যস্ফীতির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে সাধারণ মানুষকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। এমন পরিস্থিতি মোকাবেলায় সরকার কী ধরনের উদ্যোগ নিচ্ছে তা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশ্ব পরিস্থিতি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অর্থনৈতিক সংকট, যুদ্ধজনিত কারণে আজকে এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন। আন্তরিকভাবে যদি সরকার সচেষ্ট হয় তাহলে এই পরিস্থিতির মধ্যে অ্যাকোমোডেট করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি। দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের গণতন্ত্র নিয়ে বিএনপির সমালোচনা ও তাদের ভারত নীতি নিয়েও কথা বলেন তিনি। বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কিনা। কৃষক শ্রমিকদের কল্যাণে একসময় আওয়ামী লীগ বাকশাল গঠন করলেও বিএনপি এটিকে এখন গালির পর্যায়ে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিয়ে করা প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের কোনো কেন্দ্রীয় ব্যাংকেই সাংবাদিকদের প্রবেশের অনুমতি নেই। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়। আপনি ভিতরে ঢুকবেন কেন? আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক প্রভাবে ব্যাংকিং খাত কলুষিত হওয়ায় দেশের অর্থনীতি এখন অস্থিতিশীল বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, আর্থিক ব্যবস্থা ঢেলে সাজাতে সমন্বিত উদ্যোগ না নিলে সামনে পরিস্থিতি খারাপ হবে। এ সময় ব্যাংকিং খাতকে রুগ্ন করার পেছনে জড়িতদের চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ব্যাংক একীভূতকরণ অর্থনীতিতে সুফল বয়ে আনবে শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, দেশের 61টি ব্যাংকের মধ্যে 10টি ছাড়া সবগুলোই অর্থনৈতিকভাবে দুর্বল। এ অবস্থায় সমীক্ষা এবং পর্যালোচনা না করে ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত সঠিক নয় বলে মনে করেন তিনি। ভালো ব্যাংক যদি তার স্ট্রং একটা স্টান্স না নিয়ে আগাতে না পারে তাহলে তো ওই খারাপ ব্যাংকের খারাপ সংস্কৃতি, খারাপ প্রভাব কলুষিত হয়ে যেতে পারে। বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল আছে, যেখানে তাকে স্বাধীনভাবে কাজ করার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু সেটা তারা এক্সারসাইজ করতে পারছে না। ব্যাংকগুলো কারা পেয়েছে, যাচাই বাছাই করে দেওয়া হয়েছে কিনা। আজকে যে 61টি ব্যাংক, সেটা কি বাংলাদেশের অর্থনীতির জন্য এতগুলি ব্যাংকের প্রয়োজন আছে?
2 বছর ধরে বাড়তে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবস্থা না নেয়ায় কেন্দ্রীয় ব্যাংকের সমালোচনাও করেন এই অর্থনীতিবিদ। আমানতকারীদের মধ্যে তো অবশ্যই একটা উদ্বেগ তৈরি হয়েছে এবং সেটার বহিঃপ্রকাশও দেখেছি যে বিভিন্ন সময় যে আমানতকারীরা টাকা নিয়েছে, যে ব্যাংকিং খাতের স্বাস্থ্যটাও ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু সেটার প্রভাব আমরা সামষ্টিক অর্থনীতিতে দেখছি। ছোটখাটো এখানে সেখানে এই ধরনের উদ্যোগ না নিয়ে একটা সমন্বিত প্রচেষ্টাটা নেওয়া উচিত। অনুষ্ঠানে ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের সাথে জড়িতদের রাষ্ট্রীয় সুবিধা বাতিলের সুপারিশ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক নানা রকম ভাবে নীতিগত ভুল সিদ্ধান্ত নিয়েছে, নানা রকম আইনি সুবিধা দিয়ে গ্রাহকদেরকে ক্ষতিগ্রস্ত করে আমরা দেখেছি ব্যাংকগুলোকে পারিবারিক ব্যাংক হিসেবে তারা রূপান্তরিত করেছে। আজকে আমার কৃষক সামান্য ঋণের জন্য জেল খাটছে, হাজার হাজার কোটি কোটি টাকা যারা লুট করেছে তারা বুক ফুলিয়ে তারা দেখা যাচ্ছে তারা জাতীয় সংসদকেও যাচ্ছে, তারা বুক বুলিয়ে তারা সরকারের সাথে বিরোধী দলের সাথে সকলের সাথে তারা সুসম্পর্ক রেখে সামাজিক মর্যাদা বৃদ্ধি করছে। তাদেরকে সামাজিকভাবে বয়কট করার জন্য আমরা অনুরোধ করছি। যারা ব্যাংকগুলোকে দুর্বল করার পেছনে জড়িত তাদের নাম সংসদে প্রকাশের পাশাপাশি বিচারের মুখোমুখি করার দাবিও জানান তিনি। আমরা কেন ঋণ খেলাপিদের তালিকা, ঋণ জালিয়াতির তালিকা আমরা কেন প্রকাশ করতে পারছি না? গণমাধ্যমের সেটি ছেড়ে দেওয়া, সরকারের সুবিধা হবে তাদেরকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করতে। যারা বিদেশে অর্থ নিয়ে পালিয়ে গিয়েছে তাদেরকে আমাদের এই ডিপ্লোমেসির মাধ্যমে তাদেরকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালের মুখোমুখি করে আমি বিচারের ব্যবস্থা করবার জন্য প্রথম সুপারিশ আপনাদের কাছে করছি। প্রতিযোগিতায় বেগম বদরুন্নেসা মহিলা কলেজকে হারিয়ে বিজয়ী হয় তেজগাঁও কলেজ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশের অর্থনৈতিক খাদের কিনারায় দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের মানুষের জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে। নয়াপল্টনের একটি হোটেলে জিয়া মঞ্চ ঢাকা বিভাগের সম্মেলনে তিনি এই আশঙ্কা প্রকাশ করে বলেন, অতীতের রিজার্ভ লুটের মতো নতুন কোনো কেলেঙ্কারি ধামাচাপা দিতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় পণ্য বর্জনের মতো বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচন ও চলমান উপজেলার ভোটে অংশ না নিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। আমি আবার বলছি, আমরা হতাশ নই, আমরা অপেক্ষায় আছি চলমান আন্দোলনটাকে আরো গতিশীল করার জন্য। আমাদের সাথে জনগণ আছে প্রমাণ হয়ে গেছে। 7ই জানুয়ারি কি দেখাইছে, এই উপজেলা তো আরো ওরা নির্বাচন করতেছে, এই উপজেলায় তো আমরা রাস্তাঘাটে ব্যারিকেডও তৈরি করতেছি না, ঠিক কিনা? ভোটার নাই কেন? আপনাদের ভোটাররা যায় না কেন? আপনাদের ভোটাররা আপনাদের বিশ্বাস করে না কেন যে আমি কেন গিয়ে ভোট দিতে পারি? ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্যের উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক মেয়র ও সংসদ সদস্য সাইদ খোকন। দোষারোপের রাজনীতি না করে একসাথে কাজ করার আহ্বানও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ করা গেলে কমে আসবে নিত্যপণ্যের দাম। রিপোর্ট করছেন শফিউল আলম সুজন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 2019 সালে ঢাকার 2 সিটির ডেঙ্গু রোগী ছিল 51,762 জন। 4 বছর পর 2023 সালে ঢাকার শনাক্তের সংখ্যা ছিল 1,10,008 জন। 2019 সালে ডেঙ্গুতে সারা দেশে যেখানে 179 জনের মৃত্যু হয়, সেখানে গেল বছর শুধু রাজধানীতে এই সংখ্যা ছিল 980। আমরা একটা ডকুমেন্ট জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন বলেন, আগামীতে ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ হবে রাজধানীতে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন অন্যের ওপর দায় চাপাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে আমি ছিলাম, তখন ডেঙ্গুর আউটব্রেক হয় এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। একটা সমস্যা আসতে পারে, আরেকজনের ঘাড়ে চাপি নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আমরা এই ধরনের আচরণ না করে। সমালোচনা করেন সিটি কর্পোরেশনের টোল আদায় নিয়ে। এই সিটি টোলের নামে যে চাঁদাবাজি, এটা যদি বন্ধ করা যায় তাহলে এই স্বল্প আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস, শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ, এটা আবার কমানো সম্ভব। ঢাকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের সহযোগিতা ও সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত বলেও জানান সাইদ খোকন। আসুন আমরা সবাই মিলে এই। শফিউল আলম সুজন, ATN বাংলা, ঢাকা।
ডিবি কার্যালয়ে এসেছিলেন হেফাজত নেতা মামুনুল হক। শনিবার বিকেলে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এসে সন্ধ্যা 7:40 বের হয়ে যান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের জানান তার ব্যক্তিগত মোবাইল ফোন নেয়ার জন্য তিনি ডিবি কার্যালয়ে এসেছিলেন। ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারের সময় মামুনুল হকের মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল। জব্দ করা ফোনটি ফিরে পেতেই তিনি ডিবি অফিসে এসেছিলেন। এর আগে গত 3রা মে সকাল 10টার দিকে কারাগার থেকে মুক্তি পান মামুনুল হক। 2021 সালের 3রা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে তখন হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর 18 এপ্রিল তাকে গ্রেফতার করে পুলিশ। মামলার আলামত হিসেবে আমার একটা মোবাইল জব্দ করা হয়েছে, সেই মোবাইলটা নিতে আসছে। আমাকে ডাকেনি, আমি আসছিলাম মোবাইল নিতে। ঢাকা মহানগরের নীতিমালা দ্রুতই প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। পরিকল্পিত নগরায়ণ গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান মন্ত্রী। রাজধানী শিল্পকলা একাডেমিতে নগর গবেষণা কেন্দ্রের 53তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বিচ্যুতি নগরায়ণ ও বিকেন্দ্রীকরণ করতে নানা দিক নির্দেশনা দেন পরিকল্পনাবিদরা। প্রধানমন্ত্রী বলছেন আমার গ্রাম আমার শহর, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে শহরের ফ্লেভারটা দেবেন এবং সুযোগ সুবিধা পৌঁছাই দেবেন। আমরা একবার পুরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু একটা মানুষের বাঁচার মতন অথবা চলার মতন একটা অবস্থান তো করে দিতে হবে। তো এটার জন্য মাল্টি অ্যাপ্রোচ অ্যাকশন ইজ গোয়িং হেড। এবার জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেট দলের স্পিরিট। আর ফর্ম হারিয়ে নিজেকে খুঁজে ফেরা লিটন দাসকে দলের সেরা ব্যাটসম্যান বললেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে তিনি একথা জানান। তাছাড়া দলের নতুনদের শক্তি এবং সামর্থ্যের কথা জানান বাংলাদেশের হেড কোচ। পরাগ আরমানের রিপোর্ট। 2021 সালে টি-20 বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেবার ভালো করতে পারেননি, বাজে পারফরমেন্সের কারণে পরের টি-20 বিশ্বকাপ দলে জায়গায় হয়নি তার। অথচ দুর্দান্ত পারফর্ম করে 2024 সালের বিশ্বকাপে 38 বছর বয়সী মাহমুদুল্লাহ দলের অন্যতম ভরসা। তাই তাকে টাইগারদের স্পিরিট হিসেবে চিহ্নিত করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। স্পিরিট অফ দ্য টিম বিকজ হি ইজ মাহমুদুল্লাহ সম্ভবত এই দলটির স্পিরিট। সে খুবই নির্ভীক ব্যাটিং করছে, এটা দলের জন্যই ভালো। বিশ্বকাপে সে চাপের মুহূর্তগুলো সামলে নেবে এবং তরুণদের পথ দেখাবে। কিছুদিন ধরে ফর্মটা ভালো যাচ্ছে না লিটন দাসের। বাজে সময় কাটাচ্ছেন এই ওপেনার। সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও রান খরা। 3 ম্যাচে রান 1, 23 ও 12। এরপর একাদশ থেকে ছিটকে যান তিনি। তাকে নিয়েই বিশ্বকাপ দল সাজিয়েছে বাংলাদেশ। টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে মনে করেন লিটন এখনো দেশ সেরা ব্যাটার। ভেরি ট্যালেন্টেড ন্যাচারাল গিফটেড অ্যাথলিট। লিটন আমাদের অন্যতম সেরা ব্যাটার। এই বিশ্বকাপে তার কাছ থেকে আমি বড় কিছু প্রত্যাশা করছি। সে অন্যতম সেরা ফিল্ডারও, যে কোনো পজিশনে ফিল্ডিং করতে পারে। দলের নতুন পুরনো সব ক্রিকেটারকে নিয়ে পজিটিভ মন্তব্য করেছেন কোচ। অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত কতটা পরিণত এই বিশ্বকাপে সেটা দেখার প্রত্যাশা আছেন চন্ডিকা হাথুরুসিংহে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। 3 রাউন্ড বাকি থাকতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের টানা 5ম শিরোপা নিশ্চিত হয়ে গেছে বসুন্ধরা কিংসের। তবে নিয়ম রক্ষার ম্যাচেও ছেড়ে কথা বলেনি বাংলাদেশ পুলিশ এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিপিএল শিরোপা পাওয়ার আগে কিংসের সাথে 2-2 গোলে ড্র করেছে চ্যাম্পিয়নরা। সব মিলিয়ে 8 ম্যাচ পর পুলিশি বাধায় জয়রথ থেমেছে কিংসের। কিংস অ্যারেনা যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের হাত থেকে শিরোপা নেওয়ার আগে মাঠের লড়াইয়ে বসুন্ধরাকে সমান জবাব দিয়েছে পুলিশ এফসি। এদিকে দিনের অন্য ম্যাচে ফোর্টিস এফসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে টিকে থাকা চ্যালেঞ্জিং, মন্তব্য ওবায়দুল কাদেরের। সামাল দিতে কাজ করছে সরকার। রাজনৈতিক প্রভাবে কলুষিত ব্যাংকিং খাত, দাবি সিপিডির। সমন্বিত উদ্যোগ না নিলে আরো খারাপ হওয়ার আশঙ্কা।
ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ দক্ষিণ সিটি, অন্যের উপর দায় চাপাচ্ছে অভিযোগ সাবেক মেয়র সাইদ খোকনের। দোষারোপে রাজনীতি না করে একসাথে কাজ করার আহ্বান। এবং একাধিক ধর্ষণ সহ অপ্রীতিকর ভিডিও ধারণের অভিযোগে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম 2 সহযোগী সহ গ্রেফতার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।